তাহলে 1 থেকে 144 ধারা পর্যন্ত কোনো সমস্যা নাই। রিমা বলতে পারবে 100 ধারা থেকে? স্যার 120 পর্যন্ত পারবো। ইনশাল্লাহ, অবশ্যই। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন, এটি একটি পদ্ধতিগত আইন। এতে মোট 46টি অধ্যায় এবং 565 ধারা আছে। একের একে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। 1-2 1898 সালের 1 জুলাই সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 4-1 ক অ্যাডভোকেট বা মোক্তার। 4-1 ক এর ক অ্যাটর্নি জেনারেল। 4-1 খ জামিনযোগ্য, জামিনের অযোগ্য অপরাধ। 4-1 গ অভিযোগ। 4-1 ও রাষ্ট্রীয় কেরানি। 4-1 চ আমলযোগ্য অপরাধ, আমল ধর্তব্য অপরাধ, আমলযোগ্য মামলা। 4-1 বরকার জ নালিশ। 4-1 ট অনুসন্ধান। 4-1 ঠ তদন্ত। 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ, অধর্তব্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। 4-1 মধ্যাহ্ন অপরাধ। 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 4-1 ধ থানা। 4-1 দন্তান্ন পাবলিক প্রসিকিউটর। 5-এ আছে পেনাল কোডের অধীনে অপরাধের বিচার। 6 আছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। 9 দায়রা আদালত। 10-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। 11-তে বিচারিক ম্যাজিস্ট্রেট। 12-তে স্পেশাল ম্যাজিস্ট্রেট। 18-তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ। 20-এ আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকা। 22-এ আছে মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস। 25-এ আছে পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। 29-এ আছে কিশোর অপরাধ। 31-এ আছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার। আর 42-এ না সরি স্যার 35-এ আছে একই মামলায় বিভিন্ন অপরাধের শাস্তি। 35-এর ক মৃত্যুদণ্ড ব্যতীত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ হতে উক্ত সময়কাল বাদ দিতে হবে। 42 ধারায় আছে জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন। 43-এ আছে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকর করে তাহলে জনসাধারণ তাকেও সাহায্য করবেন। 44 ধারায় আছে জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। 45 ধারায় আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। 45-এর অয়ে আছে গ্রাম বলতে গ্রামের জমিকেও বোঝায়। 46-এ আছে গ্রেপ্তারের পদ্ধতি। 47-এ আছে গৃহের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ। 48-এ আছে গৃহে প্রবেশ করতে না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ। 49-এ আছে গৃহে আটকা পড়লে করণীয় বা দরজা জানালা ভেঙে বাহির। 50-এ আছে গ্রেপ্তারের জন্য প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে আছে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি পুরুষ। 52-তে আটককৃত মহিলার দেহ তল্লাশি। 53-তে আছে তল্লাশি শেষে মারাত্মক অস্ত্র পাওয়া গেলে অস্ত্র সহ ধৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ। 54-তে আছে জনসাধারণ পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 55-তে আছে ভবঘুরে সন্দেহভাজন এবং অভ্যাসগত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 56-তে আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত নাকি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা অর্পণ লিখিতভাবে। 57-তে আছে অধর্তব্য ব্যক্তির নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানালে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 58-তে আছে আসামিকে দেশে যে কোনো স্থানে গিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 59-এ আছে জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 60-এ আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। 61-তে আছে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। 62 ধারায় আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট প্রেরণ। 63 ধারায় আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত না
জামিন মুচলেকা আদালতের বিশেষ আদেশ। বিনা কারণে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দেওয়ার বিধান। 64-তে আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ। 65-তে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বা ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার। 66-তে আছে আইনসঙ্গত হেফাজতে পলায়ন করলে তাকে অনুসরণ। 67-তে আছে ফৌজদারি 66 ধারা প্রয়োগ করতে গিয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48 এবং 49 ধারার প্রয়োগ। 68-তে আছে সমন। 69 আছে সমন কিভাবে জারি করতে হবে। 70 আছে সাবালক পুরুষের ওপর সমন জারি। 71 আছে লটকে সমন জারি। না, সমনকারী ব্যক্তিকে পাওয়া না গেলে সাক্ষীদের উপস্থিতিতে সমন জারি বা লটকিয়ে সমন জারি। 72 আছে সরকারি চাকরিজীবীর প্রতি সমন জারি। 73 আছে আদালতের এখতিয়ারের বাইরে সমন জারি। 74 আছে জারিকারী অফিসার না থাকলে সমন জারির প্রমাণ। 75 ধারায় আছে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আদালতে হাজিরকরণ। 76 ধারায় আছে হচ্ছে আদালত কর্তৃক জামানত গ্রহণের নির্দেশ। 77 ধারায় আছে গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ বা ব্যক্তির ওপর জারি। 78 আছে জমির মালিকের ওপর সমন জারি। 79-তে আছে গ্রেপ্তারি পরোয়ানা হাওলা করার ক্ষমতা। 80-তে আছে গ্রেপ্তারের সারমর্ম অবগতকরণ। 81-তে আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিলম্ব না করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। 82 ধারায় আছে গ্রেপ্তারি পরোয়ানা দেশের যে কোনো স্থানে গিয়ে কার্যকর করা যাবে। 83-তে আছে আদালতের এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 74-এ আছে এখতিয়ারাধীন এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল পদ্ধতি। 75-এ জেলার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল পদ্ধতি। 76 ধারায় আছে কিসা ও সরি 86। বলেন। 86 কোনে গেল? আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অবলম্বন করবেন। ওই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হলো তখনকার পদ্ধতি। আর 67-তে আছে এই 87-তে আছে হুলিয়া জারি। আর 88-তে আছে সম্পত্তি ক্রয় এবং তামিল পদ্ধতি। 89 আছে প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান। 90 আছে সমন বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। আর 91 আছে মুচলেকার মাধ্যমে আদালতে হাজিরকরণ। আর 92 আছে মুচলেকা লঙ্ঘনের জন্য পরোয়ানা প্রদান। 92 আছে 93 ক হ্যাঁ 93 ক 93 ক আছে যে বাংলাদেশের বাইরে সমন জারি করা যাবে। 93 খ আছে বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা যাবে। 93 গয় আছে বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা দেশে কার্যকর করা যাবে। 94 আছে আদালতে হচ্ছে প্রেরণকৃত বস্তু বা দলিল আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে রেখে দিতে পারেন বা জমা রাখতে পারেন। 95 আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আছে দলিল বা আদালত বা থানার অফিসারের কর্তৃক লিখিত আদেশ বা সমন। 95 আছে দলিল পার্সেল বা বস্তু সম্পর্কিত লিখিত আদেশ। 96 আছে তল্লাশি পরোয়ানা ইস্যু। 97 আছে তল্লাশি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 98 আছে চোরাই মাল জাল দলিল ইত্যাদির ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু। 99 আছে অধিক্ষেত্রের বাইরে তল্লাশি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে করণীয়। 99 ক আছে সরকার কর্তৃক বাজেয়াপ্তকৃত প্রকাশনা উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। 99 খ আছে বাতিলের জন্য আদেশ প্রদানের তারিখ হতে 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। 100-তে আছে
বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। 101-এ ফৌজদারি কার্যবিধি 43, 75, 79, 82, 83, 84 এবং 95, 98, 99 এর ক 100 ধারা প্রযোজ্য হবে। 102 আছে গৃহের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ, তল্লাশি, গৃহের মালিকের অনুমতি নিয়ে তল্লাশি। আর 3-এ আছে হচ্ছে সাক্ষীদের উপস্থিতি তল্লাশি বা জব্দ তালিকা প্রস্তুত। 113 আছে আদালতে প্রেক্ষিত দলিল বা বস্তু আদালত উপযুক্ত মনে করলে তা আটক রাখতে পারেন। 105-এ আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তল্লাশি। 106 আছে দণ্ড প্রদানের সময় শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের আদেশ। তারপরে 107-এ আছে কি রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ অন্যান্য ক্ষেত্রে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদনের জন্য কারণ দর্শানোর নোটিশ। আর 108-এ আছে হচ্ছে স্যার রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ প্রচারকারী ব্যক্তিকে দ্বন্দ্ব হচ্ছে কোথার মধ্যে দ্বন্দ্ব 109 আছে অভ্যাসগত ব্যক্তিকে সদাচরণের মুচলেকা সম্পাদনের জন্য কারণ দর্শানো আদেশ। আর 110-এ আছে হচ্ছে যে অভ্যাসগত অপরাধী ব্যক্তিকে সদাচরণের মুচলেকা। 110 পর্যন্ত স্যার। 112 না 112 অত ভালো করে হচ্ছে না। ধারায় গেলেন 144 আর পড়লেন 110 পর্যন্ত, বাদ বাকি 34টা কি হবে? 34টা স্যার 2 দিনে আমার গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হলো কিভাবে? অফিসে দিনে আমি ওই বিকালে করে পড়তাম স্যার, ওই সময় তো অফিসে যাওয়া লাগে, আবার আইসে ক্লাস করে পরে পড়ে পড়ে আবার ঘুমাই যাই। আচ্ছা ঠিক আছে। ধারা 112 কারণ দর্শানোর আদেশ দেওয়া যাবে। ধারা 113 যদি উপস্থিত থাকে তাহলে তাকে পড়ে শোনাতে হবে এবং তার মর্ম বুঝিয়ে দিতে হবে। ধারা 114 যদি হাজির না থাকে তাহলে সমন ইস্যু করে তাকে কারণ দর্শানোর নোটিশ তার কাছে পৌঁছে দিতে হবে, অথবা যদি হেফাজতে থাকে তাহলে হেফাজত কর্তৃপক্ষকে হাজির করার নির্দেশ দিতে হবে। আর তা যদি না করা যায় তাহলে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে হাজির করতে হবে। 114, 115-তে কারণ দর্শানোর আদেশের অনুলিপি সমন বা পরোয়ানার সাথে প্রেরণ করতে হবে। 116 ম্যাজিস্ট্রেট যদি চায় তাহলে ব্যক্তিগতভাবে হাজিরা হতে রেহাই দিয়ে উকিলের মারফত হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। 117 বিষয়টি অনুসন্ধান করতে হবে। 118 অনুসন্ধানে যদি প্রমাণ হয় তাহলে মুচলেকা নিতে হবে বা জামানত বা বন্ড নিতে হবে, সম্পাদন করতে হবে। 119 যদি প্রমাণিত না হয় তাহলে অব্যাহতি দিতে হবে। ধারা 124 মুচলেকা দিতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে যদি কারাদণ্ড হয় তাহলে ম্যাজিস্ট্রেট যে সকল কার্যক্রম করতে পারেন অর্থাৎ মুক্তি দিতে পারেন। 125 জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মুচলেকা বাতিলের আদেশ। 126 জামিনদারকে অব্যাহতি প্রদান। 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ। 128 বেআইনি সমাবেশ বেসামরিক শক্তি প্রয়োগ করে। 129 সামরিক শক্তি প্রয়োগের। 130 অধিনায়কের কর্তব্য সামরিক শক্তির যে অধিনায়ক থাকবে বা কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন তার কর্তব্য। 131 সামরিক শক্তির যে কমিশন প্রাপ্ত অফিসার থাকবেন বা অধিনায়ক থাকবেন তার ক্ষমতা। 132 রক্ষা কবচ। 133-এ আদেশ উপদ্রব নিরসনের জন্য বা অপসারণ করার জন্য আদেশ দিতে পারেন। 134-এ সেই আদেশটি জারি করতে হবে। 135 আদেশ পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে কারণ দর্শাবেন। 136 আদেশ পালন করবেন না অথবা কারণ দর্শাবেন না তাহলে দণ্ডবিধির 188 ধারায় অপরাধী হবেন। 137 কারণ দর্শানোর আদেশ এর জন্য সে হাজির হলে তাকে সাক্ষ্য গ্রহণ করতে হবে অথবা শুনানির ব্যবস্থা করতে হবে। 140 আদেশ স্থায়ী হবার পর কার্যপদ্ধতি তাকে একটি নোটিশ দিতে হবে এবং আদেশে বর্ণিত কাজ করার জন্য নির্দেশ দিতে হবে। আদেশে বর্ণিত সময়ের মধ্যে যদি
উক্ত ব্যক্তি কাজটি সম্পন্ন না করেন তাহলে ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট উক্ত কাজটি সম্পন্ন করবেন এবং তার অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে তার ব্যয়ভার মেটাবেন। 143 ম্যাজিস্ট্রেট গুণ গণ উপদ্রব অব্যাহত রাখা অথবা পুনরায় না করার জন্য আদেশ দিতে পারেন। 144 জরুরি আদেশ জারি, জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করা যায়। ধারা 144, ধারা 144 কোন সমস্যা আছে? ধারা 144 কোন সমস্যা আছে? কথা বলেন। ধারা 144 জরুরি আদেশ জারি। ধারা 144-1 জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তিকে বাধা প্রদান, বিরোধ বা ক্ষতির আশঙ্কা থাকে বা জনগণের বা জনমানুষের জীবন স্বাস্থ্য ঝুঁকি থাকে অথবা দাঙ্গা হাঙ্গামা নিরসনে সহায়তা করবে, এক্ষেত্রে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করা যায়। ধারা 144-1, ধারা 144-1 কোন ক্ষেত্রে জরুরি আদেশ জারি করা যায়? যখন সরকারি কর্মচারীকে সরকারি কর্ম করতে বাধা প্রদান করা হয়, জনগণের বিপজ্জনক হয় এরকম কোনো কাজ করে, অথবা জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকি এরূপ কোনো কাজ, অথবা এলাকায় যদি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করে এই সকল কার্যক্রম নিরসন করা যাবে, তাহলে জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করতে পারেন। ধারা 144-1, ধারা 144-2 জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই আদেশটি একতরফা ভাবে প্রদান করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট একতরফা ভাবে এই আদেশটি প্রদান করতে পারেন। ধারা 144-3 ঘন ঘন গমনকারী, যে স্থানে জনগণ ঘন ঘন গমন করে বা বিশেষ কোন স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপর এই আদেশটি জারি করা যায়। জনগণ কোথায় ঘন ঘন গমন করতে পারে সেরূপ কোন স্থানে বা স্থানের উপরে জনগণের উপরে এরূপ আদেশ জারি করা যায়। 144-3, 144-4 দ্বারা এই আদেশটি যখন জারি করা হবে, এই আদেশের পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যক্তির ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে তিনি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারেন। এই আদেশটি বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন। ম্যাজিস্ট্রেট যখন এই আবেদনটি পাবেন, তখন তার কাছে যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশটি বাতিল বা পরিবর্তন করতে পারেন। ধারা 144-4, 144-5 ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হওয়ার জন্য বলবেন এবং কারণ দর্শানোর সুযোগ দেবেন। অর্থাৎ ওই ব্যক্তি যখন আবেদন করবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন আবেদন করবে এবং সেই আবেদনটি যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, ম্যাজিস্ট্রেট ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দেবেন এবং যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে কারণ দর্শানোর সুযোগ দেবেন। এরূপ আবেদন পাওয়ার পর আংশিক বা সম্পূর্ণ কারণ লিপিবদ্ধ করে বাতিল করা যাবে। এরূপ আবেদন সম্পূর্ণ বা আংশিক বাতিল করলে কারণ লিপিবদ্ধ করতে হবে। ধারা 144-5, ধারা 144-6 এই আদেশটি সরকার কর্তৃক যদি কোনো ভিন্ন রূপ আদেশ না থাকে, তাহলে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত বলবৎ রাখা যাবে। 144-6 ধারা, 144-7 এই আদেশ জরুরি আদেশ কখনোই মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। ধারা 144-7 কোন সময়